হ্যালো গাইস, আজকে আমি চলে এসেছি আমাদের ক্লাস 12 এর অর্গানিক কেমিস্ট্রির দ্বিতীয় চ্যাপ্টার অর্থাৎ অ্যালকোহল ফেনল ইথার চ্যাপ্টারের 5th লেকচারে। আজকের ক্লাসে আমরা কমপ্লিট করব অ্যালকোহলের ভৌত ধর্ম সম্বন্ধে। দেখো, আমরা আগের ক্লাসে আমরা জেনেছি যে অ্যালকোহল প্রস্তুত করতে হয় কিভাবে, প্রত্যেকটা বিক্রিয়া প্রত্যেকে আমরা এখন ভালো করে জানি। তো আজকের ক্লাসে আমরা অ্যালকোহলের ভৌত ধর্মগুলো অর্থাৎ কি তাদের ভৌত অবস্থা কেমন হবে, তারা কঠিন হবে না তরল হবে, কোন অ্যালকোহলগুলো তরল হবে, কারা জলের মধ্যে দ্রাব্য হবে, তো সেই সমস্ত বিষয়গুলো সম্বন্ধে আলোচনা করে নেব এবং পরবর্তী ক্লাসগুলো থেকে আমরা অ্যালকোহলের বিক্রিয়াগুলো সম্বন্ধে জানবো। দেখো, আজকের যে পার্টটি সম্বন্ধে আলোচনা করব সেই পার্টটি থেকে বোর্ডের পরীক্ষার জন্য অনেকগুলো শর্ট কোশ্চিন এবং অনেকগুলো ব্যাখ্যামূলক কোশ্চিন এখান থেকে হয়। তো সেই কোশ্চিনগুলো সম্বন্ধে কিন্তু আমরা আজকের ক্লাসে ভালো করে জানতে পারবো। তাই জন্য বলছি, ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে করতে থাকো, আর কোথাও ডাউট হলে অবশ্যই কমেন্ট করে জানাবে। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক আজকের ক্লাস। তাহলে চলো শুরু করা যাক। আজকের ক্লাসে আমরা যে টপিকগুলো আলোচনা করব তার মধ্যে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ পার্ট সেটা হচ্ছে কি অ্যালকোহলের স্ফুটনাঙ্ক এবং কাদের ক্ষেত্রে কিরকম হয় সেই পার্টটা আমরা ভালো করে পড়বো, এবং দ্রাব্যতা, এই দুটো পয়েন্টই সব থেকে বেশি ইম্পর্টেন্ট। তাহলে চলো আর বাকি যে পয়েন্টগুলো আছে সেগুলো আমরা একটু হালকা করে জেনে নেবো এই পয়েন্টগুলো সম্বন্ধে। দেখো, প্রথমে আছে কি তার অবস্থা, অর্থাৎ কি অ্যালকোহলের অবস্থা, অ্যালকোহল সাধারণ অবস্থায় কোন ফর্মে থাকে সেটা সম্বন্ধে একটু জেনে নেবো। দেখো, অ্যালকোহলের যে কম আণবিক ভরযুক্ত অ্যালকোহলগুলো, যেমন ধরে নাও তোমার মিথানল, ইথানল, তো এই যাদের আণবিক ভর কম তারা সাধারণ অবস্থায় কি হয় না তরল রূপে অবস্থান করে। যেমন সাধারণত তোমার এই C1 থেকে শুরু করে C12 পর্যন্ত কার্বন বিশিষ্ট কম্পাউন্ড গুলো মানে অ্যালকোহল গুলো সাধারণ অবস্থায় তরল হয়, এবং তারপরে কার্বনের সংখ্যা যত বৃদ্ধি পেতে থাকে তাহলে তারা ধীরে ধীরে কি হয় না কঠিনের দিকে যেতে থাকে, এবং তারা কঠিন হলেও সেই কঠিনটা কিন্তু কোমল কঠিন টাইপের হয়, মানে কি যেটা মোমের মতো এক ধরনের কঠিন পদার্থ তৈরি হয়, অর্থাৎ কি এবং যত আর গ্রুপের সংখ্যাটা অর্থাৎ কি কার্বনের সংখ্যা বৃদ্ধি পেতে থাকবে তাদের তরল থেকে কঠিন হওয়ার প্রবণতা ধীরে ধীরে বৃদ্ধি পাবে। ঠিক আছে, তো তাহলে অবস্থা আমরা বুঝতে পারলাম। তাহলে 1 থেকে 12 পর্যন্ত কার্বন বিশিষ্ট অ্যালকোহল গুলো কি হবে, তোমার তরল হবে, এবং তার বেশি হয়ে গেলে সেটা ধীরে ধীরে কঠিনের দিকে যাবে আর কি, এবং সেই কঠিনটা কিরকম হবে না মোমের মতো কঠিন পদার্থ হিসেবে তারা অবস্থান করে। এবং বর্ণ কি হয় স্যার, সাধারণত অ্যালকোহল গুলোর কি হয় না তাদের তেমন কোনো বর্ণ নেই, তারা সাধারণত বর্ণহীন পদার্থ রূপেই অবস্থান করে। এবং গন্ধ যদি বলা হয় তাহলে তাদের সাধারণত নিম্ন আণবিক ভরযুক্ত অ্যালকোহল গুলোর একটা বিশিষ্ট গন্ধ আছে, যেমন একটা মিষ্টি গন্ধ আছে যেটা আমরা অ্যালকোহলের আমরা যখন প্র্যাকটিক্যাল করবো, প্র্যাকটিক্যাল কেমিস্ট্রি আমরা দেখবো যে মিথানল বা ইথানল এই সমস্ত অ্যালকোহল গুলো তাদের একটা মিষ্টি গন্ধ আছে, অর্থাৎ কি তাদের একটা বিশিষ্ট গন্ধযুক্ত পদার্থ অ্যালকোহল গুলো। এবং পরে দেখবো যত আণবিক ভর বৃদ্ধি পেতে থাকবে তাদের গন্ধটাও কিন্তু ধীরে ধীরে কমে যেতে থাকবে। ঠিক আছে, তাহলে এই বিষয়গুলো মোটামুটি আমাদের জেনে রাখা দরকার, কেননা কোথায় অ্যালকোহল যখন আমরা ভবিষ্যতে যখন আমরা অ্যালকোহল নিয়ে কাজ করবো তখন এই বিষয়গুলো কিন্তু আমাদের একটু জেনে রাখা দরকার। ঠিক আছে, তারপরে নেক্সট আমরা যেটা চলে আসবো সেটা হচ্ছে স্ফুটনাঙ্ক। সেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক আমাদের এই চ্যাপ্টারের মধ্যে। দেখো, স্ফুটনাঙ্কের বিষয়টা কি হয়, সাধারণত স্ফুটনাঙ্ক মানে কি যে তারা তরল অবস্থা থেকে তাদেরকে ফুটিয়ে নিয়ে আমাদের কি করতে হবে না গ্যাসিয়াস অবস্থায় নিয়ে যেতে হবে। তাহলে তার স্ফুটনাঙ্ক আমরা জানি সাধারণত স্ফুটনাঙ্কটা নির্ভর করে আণবিক ভরের উপরে। আণবিক ভর যত বৃদ্ধি পেতে থাকবে তাদের মধ্যে কি হয় স্ফুটনাঙ্কটা বৃদ্ধি পেতে থাকে। এবার দেখা যায় কি স্যার, দেখো স্যার, বিশেষ করে অ্যালকোহল গুলোর ক্ষেত্রে এখানে একটা খুব ইম্পর্টেন্ট একটা টপিক আছে, সেটা হচ্ছে হাইড্রোজেন বন্ধন। তো সেই জন্য অ্যালকোহল গুলোর স্ফুটনাঙ্ক কি হয় না সম আণবিক ভরযুক্ত অ্যালকেন বা ইথারের থেকে অ্যালকোহলের স্ফুটনাঙ্ক কিন্তু বেশি হয়। তার কারণটা সম্বন্ধে আমাদের কিন্তু জানতে হবে। তো প্রথমে আমি বললাম কি স্যার, সাধারণত বয়লিং পয়েন্ট অর্থাৎ কি স্ফুটনাঙ্ক সেটা কি হয় না আণবিক ভর অর্থাৎ কি মলিকুলার ওয়েটের সঙ্গে কিন্তু বৃদ্ধি পেতে থাকে, তাই তো এটা আমরা জানি। কি বললাম, বয়লিং পয়েন্টটা কি হবে না আণবিক ভরের সঙ্গে বৃদ্ধি পেতে থাকবে। যত আণবিক ভর বৃদ্ধি পেতে থাকবে তত হচ্ছে কি তোমার কি হবে না তার স্ফুটনাঙ্ক বৃদ্ধি পেতে থাকবে। সেটা অ্যালকোহলের গুলোর ক্ষেত্রে প্রযোজ্য। ঠিক আছে, যেমন যদি বলা হয় মিথানল এবং ইথানল, এর মধ্যে ইথানলের স্ফুটনাঙ্ক বেশি হবে। তার কারণটা কি স্যার, এই বয়লিং পয়েন্টটা তোমার আণবিক ভর বৃদ্ধির সঙ্গে সঙ্গে বৃদ্ধি পায় কেন, তার কারণটা হচ্ছে কি আণবিক ভর বৃদ্ধির সঙ্গে সঙ্গে সেখানে ভ্যান ডার ওয়াল ইন্টারঅ্যাকশন অর্থাৎ কি
ভ্যান আকর্ষণ বলের মানও কি হবে না বৃদ্ধি পেতে থাকবে। ঠিক আছে, তো তাহলে আণবিক ভর বৃদ্ধির সঙ্গে সঙ্গে তোমার যেহেতু আণবিক ভ্যান আকর্ষণ বলের মানও বৃদ্ধি পেতে থাকে, তাই জন্য কিন্তু তাদের স্ফুটনাঙ্ক বৃদ্ধি পেতে থাকে। তাই জন্য যদি বলা হয় যে মিথানল এবং ইথানলের মধ্যে ইথানলের স্ফুটনাঙ্ক বেশি কেন, তাহলে আমরা বলবো মিথানল থেকে ইথানলের আণবিক ভরটা বেশি, এবং আণবিক ভর বৃদ্ধির সঙ্গে সঙ্গে যেহেতু পৃষ্ঠতলের পরিমাণটা বৃদ্ধি পায়, তাই জন্য কিন্তু তোমার কি হবে ভ্যান আকর্ষণ বলের পরিমাণটা বৃদ্ধি পায়, তো তাই জন্য কিন্তু তোমাদের বয়লিং পয়েন্টটাও বৃদ্ধি পেতে থাকবে। এবার তারপর ধীরে ধীরে আমরা আগাবো। এবার দেখো নেক্সট যে পয়েন্টে চলে আসবো সেটা হচ্ছে কি, যে তোমার অ্যালকোহল গুলোর কি বললাম স্যার, অ্যালকোহলের স্ফুটনাঙ্কটা কি হয় তোমার হচ্ছে গিয়ে ইথার, ঠিক আছে, ইথার বা হচ্ছে গিয়ে তোমার অ্যালকেন, সম আণবিক ভরযুক্ত অ্যালকেনের থেকে বেশি হয়। তার কারণটা সম্বন্ধে আমরা একটু জেনে নেব। দেখো স্যার, অ্যালকোহলের মধ্যে কি বললাম না তোমার আণবিক ভর, আমরা নর্মালি এখনই দেখলাম যে আণবিক ভর বৃদ্ধির সঙ্গে সঙ্গে তোমার বয়লিং পয়েন্ট বৃদ্ধি পাবে, কিন্তু আণবিক ভর যদি একই হয়ে যায় তাহলে স্ফুটনাঙ্কটাও একই হওয়ার কথা, তাই তো। কিন্তু দেখবো কি অ্যালকোহলের স্ফুটনাঙ্কটা বেশি হচ্ছে কেন, দেখো অ্যালকোহলের মধ্যে একটা নতুন টার্ম আমরা পড়বো, সেটা হচ্ছে কি হাইড্রোজেন বন্ধন। অর্থাৎ কি অ্যালকোহলের যদি আমরা সংকেত দেখি তাহলে কি হবে স্যার, অ্যালকোহলের সংকেত হচ্ছে কি আর বন্ড ও এইচ, তাই তো। এবং এই অ্যালকোহলের মধ্যে ও এইচ বন্ধনটা থাকার জন্য তারা কি হয় না নিজেদের মধ্যে বলতে কি একটা অণুর সঙ্গে আরেকটা অণুর সঙ্গে আরেকটা অণুর মধ্যে কি হয় আন্তর আণবিক হাইড্রোজেন বন্ধন বা ইন্টার মলিকুলার। ঠিক আছে, হাইড্রোজেন বন্ধন দুই ধরনের হতে পারে। চলো চট করে আমি একটু হাইড্রোজেন বন্ধনের গল্পটা একটু বলে দিই পাশে। হাইড্রোজেন বন্ধন সম্বন্ধে আমরা তো ক্লাস 11 এ পড়েছিলাম, চট করে একটু বলে দিই। তাও আমি বলছি স্যার, হাইড্রোজেন বন্ধনটা কি না এইচ বন্ডটা হচ্ছে গিয়ে তারাই করতে পারবে। আচ্ছা প্রথমে বলে নি, আচ্ছা আগে বলে নি হাইড্রোজেন বন্ধন কারা তৈরি করতে পারবে, বা হাইড্রোজেন বন্ধন তারা কারা কোন কোন অ্যাটমের ক্ষেত্রে হাইড্রোজেন বন্ধনটা দেখা যায় সেটা একটু সম্বন্ধে জেনে নেব। দেখো পিরিয়ডিক টেবিলে শুধুমাত্র 3 জন, ঠিক আছে, শুধুমাত্র 3 জন, সেটা হচ্ছে ফ্লুরিন, একটা হচ্ছে তোমার নাইট্রোজেন, আর একটা হচ্ছে অক্সিজেন। এই 3 জন শুধুমাত্র এইচ বন্ধন তৈরি করতে পারে, বাকি কিন্তু কেউ হাইড্রোজেন বন্ধন তৈরি করে না। এটা হচ্ছে ফার্স্ট শর্ত, যে এই 3 জনের মধ্যে একজনকে থাকতেই হবে হাইড্রোজেন বন্ধন তৈরি করতে গেলে। আর দ্বিতীয় শর্তটা কি স্যার, এখানে যে হাইড্রোজেন বন্ধন মানে কি হাইড্রোজেন তো থাকতেই হবে, এবং সেই হাইড্রোজেনটা এই 3 জনের একজনের সঙ্গে কিন্তু বন্ড করে থাকতে হবে। অর্থাৎ কি তাদের মধ্যে এফ বন্ড এইচ, বা তাদের মধ্যে ও বন্ড এইচ, বা তাদের মধ্যে এন বন্ড এইচ, এই বন্ধনগুলো থাকতে হবে। যদি থাকে তাহলে কিন্তু তারা হাইড্রোজেন বন্ধন তৈরি করবে। ঠিক আছে, তাহলে তুমি এখন বলতেই পারো স্যার ইথারের মধ্যে তো অক্সিজেন আছে, CH3 আছে, এখানেও CH3 আছে, তাহলে কি ইথারের মধ্যে হাইড্রোজেন বন্ধন হবে না? স্যার ইথারের মধ্যে হাইড্রোজেন বন্ধন তৈরি হবে না। কারণ কি আমি শর্তটা বললাম যে এই যে 3 জন, অক্সিজেন তো আছে কিন্তু হাইড্রোজেনও আছে, কিন্তু সেই হাইড্রোজেনটাকে কিন্তু ডাইরেক্ট তোমার হচ্ছে গিয়ে অক্সিজেনের সঙ্গে বন্ধন করে থাকতে হবে, তাহলেই তারা হাইড্রোজেন বন্ধন তৈরি করতে পারবে। ঠিক আছে, ব্যাপারটা বোঝা গেছে? তাহলে দেখো এখানে অক্সিজেনের সঙ্গে কিন্তু কোন রকম হাইড্রোজেন নেই, তাই জন্য ইথার কিন্তু হাইড্রোজেন বন্ধন তৈরি করতে পারবে না। এবার আমাদের যে হাইড্রোজেন বন্ধন হয় সেই হাইড্রোজেন বন্ধন টোটাল দুই ধরনের হতে পারে। একটাকে বলা হচ্ছে ইন্ট্রামলিকুলার, একটাকে বলা হয় ইন্টারমলিকুলার, তাই তো এগুলো আমরা জানি। ইন্ট্রা একটা বললাম কি স্যার, একটাকে বললাম ইন্ট্রামলিকুলার, মানে ইন্ট্রা মানে কি নিজেদের মধ্যে, আর একটা বললাম কি স্যার ইন্টারমলিকুলার। এই ইন্টার মানে হচ্ছে আন্তর্জাতিক, আমরা এইভাবে মনে রাখতে পারি আন্তরাণবিক হাইড্রোজেন বন্ধন। ঠিক আছে, আর এটাকে বলা হয় অন্তরাণবিক। ঠিক আছে, অন্তরাণবিক। তাহলে কি বললাম স্যার, আমাদের দুই ধরনের হাইড্রোজেন বন্ধন হতে পারে, একটা হচ্ছে গিয়ে তোমার অন্তআণবিক, একটা হচ্ছে আন্তঃআণবিক। আর এটা মনে রাখবো কি আন্তর্জাতিক আমরা এভাবে মনে রাখবো। আন্তর মানে কি একটার সঙ্গে আরেকটা মলিকুলের মধ্যে যদি হাইড্রোজেন বন্ধন তৈরি হয় সেটাকে আমরা ইন্টারমলিকুলার, বা আমরা বলতে পারি হচ্ছে গিয়ে তোমার আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন। ঠিক আছে, এটুকু ব্যাপারটা বোঝা গেছে? তাহলে হাইড্রোজেন বন্ধন 3 জনই তৈরি করতে পারে, একটা অক্সিজেন, একটা নাইট্রোজেন, একটা ফ্লুরিন। এই 3 জনের সঙ্গে যদি হাইড্রোজেন যুক্ত থাকে তাহলে তারা হাইড্রোজেন বন্ধন তৈরি করতে পারবে। এবং হাইড্রোজেন বন্ধন তৈরি হলে সেটা একটা তোমার ভ্যান ডার ওয়াল ইন্টারঅ্যাকশনের থেকে হাইড্রোজেন বন্ধনটা অনেক বেশি স্ট্রং, তো তাই জন্য তার মধ্যে যেহেতু একটা স্ট্রং ইন্টারঅ্যাকশন কাজ করবে, তাই জন্য কিন্তু তাদের স্ফুটনাঙ্ক কিন্তু অনেকটা বেড়ে যাবে। কেননা তোমার যেহেতু হাইড্রোজেন বন্ধন তৈরি করার জন্য কি হবে, যে তাদেরকে যেহেতু তাদের মধ্যে আকর্ষণ বল তুলনামূলক অনেক বেশি, তাদেরকে তোমার ফোটানোর জন্য অনেক বেশি শক্তি দিতে হবে, অর্থাৎ কি তাদের তরল থেকে গ্যাসিয়াস অবস্থায় নিয়ে যেতে কিন্তু অনেক বেশি শক্তি দিতে হবে। তাই জন্য কিন্তু অ্যালকোহলের কিন্তু স্ফুটনাঙ্কটা তোমার কি হবে না বৃদ্ধি পেয়ে যাবে। এবং অ্যালকোহল কি করে স্যার,
অ্যালকোহল মলিকুল গুলো কি করে, তাদের মধ্যে এই ধরনের এই যে ইন্টার মলিকুলার হাইড্রোজেন বন্ধনটা সেটাকে আমরা এইভাবে দেখাবো, ডট 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 করে এখানে অক্সিজেন, এবার এখান থেকে আবার এখান থেকে হচ্ছে কি একটা আর গ্রুপ আছে, ঠিক আছে, এই হলো, তারপরে এখান থেকে এই আর গ্রুপটাকে এইভাবে দেখাও, এখানে আর গ্রুপটা এখানে আছে, তারপরে আবার এখান থেকে ডট ডট করে এখানে এখানে একটা এইচ কে দাও, ঠিক আছে, তারপর ডট ডট করে আবার এখানে একটা অক্সিজেন লাগাও, এখানে একটা আর গ্রুপ লাগাও, তারপর এখানে একটা এইচ কে দাও, তাহলে এইভাবে চলতে থাকে, ঠিক আছে। এইভাবে কি হয় না, তোমার একটা সুগঠিত স্ট্রাকচার তৈরি করে এবং তারা একসঙ্গে কি হয় একটা অতিকায় অণু হিসেবে অবস্থান করে এবং তাদেরকে তাদের যে এই বন্ধনগুলোকে যেহেতু বিচ্ছিন্ন করতে অনেক বেশি শক্তি দিতে হয়, তাই জন্য কিন্তু অ্যালকোহলের স্ফুটনাঙ্ক কিন্তু সম আণবিক ভরযুক্ত ইথার এবং অ্যালকেনের থেকে বেশি হয়। দেখো স্যার, ইথারের মধ্যে কি হয় না, যেহেতু ইথারটা একটা ধ্রুবীয় মলিকুল, আর ধ্রুবীয় মলিকুলগুলোর মধ্যে কি হয় না ডাইপোল ডাইপোল ইন্টারঅ্যাকশন কাজ করে, যেহেতু ভ্যান ডার ওয়াল ইন্টারঅ্যাকশনের থেকে ডাইপোল ডাইপোল ইন্টারঅ্যাকশনটা বেশি স্ট্রং হয়, তো তাই জন্য ইথারের কিন্তু স্ফুটনাঙ্ক অ্যালকেনের থেকে বেশি হয়। তো তাহলে তাদের অর্ডারটা কি হবে না, অ্যালকোহলের স্ফুটনাঙ্ক সব থেকে বেশি হবে, তারপরে ইথার, তারপরে অ্যালকেন, ঠিক আছে, ব্যাপারটা বোঝা গেছে। তো তাহলে আমরা এখান থেকে তাহলে একটা নতুন জিনিস বুঝে গেলাম যে অ্যালকোহলের স্ফুটনাঙ্ক কিন্তু সম আণবিক ভরযুক্ত তোমার ইথার বা অ্যালকেনের থেকে বেশি হয়। নেক্সট আমরা পার্টে চলে আসবো স্যার কি, এবার সম আণবিক ভরযুক্ত, কি বললাম স্যার, সম আণবিক ভরযুক্ত যদি হচ্ছে গিয়ে তোমার সেম অ্যালকোহলের মধ্যে, যাদের মধ্যে ধরো মনোহাইড্রক্সিল গ্রুপ যুক্ত, মানে যাদের মধ্যে একটাই ওএইচ গ্রুপ আছে এবং তাদের হচ্ছে কি আণবিক ভরও সমান, তো তাহলে তাদের ক্ষেত্রে কি হবে, ঠিক আছে, তাদের ক্ষেত্রে কি হবে দেখো কি হয় স্যার, আমি অ্যাজ ফর এক্সাম্পল আমরা উদাহরণ নিচ্ছি C4H10O, এই সংকেত বিশিষ্ট তোমার যে অ্যালকোহল গুলো পাওয়া যাবে, সেই অ্যালকোহল গুলো কি স্যার, ওই যে আমরা সেটা লেকচার 2 তে বলেছিলাম, সেখানে কি না 4টা অ্যালকোহল পাওয়া যেতে পারে এখান থেকে, একটা যদি তোমার গিয়ে পাওয়া যাবে না CH3 বন্ড CH2 বন্ড CH2 বন্ড CH2OH, এটার নাম কি স্যার, এটা হচ্ছে নরমাল বিউটানল, ঠিক আছে, বা 1 বিউটানল। তারপরে আর কি পাওয়া যাবে CH3 বন্ড CH2 বন্ড CH বন্ড OH, এখান থেকে একটা CH3 লাগিয়ে দাও, তাহলে এটার নাম কি হবে স্যার, সেক বিউটাইল অ্যালকোহল, বা এটাকে আমরা বলি 2 বিউটানল, ঠিক আছে। আচ্ছা, আর কি পাওয়া যাবে স্যার, এখান থেকে আরেকটা পাওয়া যেতে পারে CH3 বন্ড CH বন্ড CH3 বন্ড তোমার হচ্ছে কি এখান থেকে CH2 বন্ড OH, এটার নাম কি স্যার, এটার নাম হয়ে যাবে আইসো বিউটানল, ঠিক আছে। আরেকটা কি আছে, আরেকটা হচ্ছে তোমার টার্ট বিউটানল, বা হচ্ছে কি CH3 হোল 3 C বন্ড OH, সেটাকে বলবো কি টার্ট বিউটানল। দেখো সবার ক্ষেত্রে যেহেতু আণবিক ভরটা সমান, তাহলে সবার স্ফুটনাঙ্কটাও সমান হওয়ার কথা, কিন্তু দেখবো কি তাদের কিন্তু স্ফুটনাঙ্কের মধ্যে অনেকটা পার্থক্য, এবং স্যার দেখা গেছে কি তোমার হচ্ছে কি এই নরমাল বিউটানলের ক্ষেত্রে স্ফুটনাঙ্ক সব থেকে বেশি হয়, তারপরে তোমার এটা হচ্ছে কি তোমার 1 নম্বরে চলে আসে, তারপরে তোমার আইসো বিউটানলের ক্ষেত্রে 2 নম্বরে চলে আসে, তোমার হচ্ছে কি তোমার সেকেন্ডারির ক্ষেত্রে তোমার সেটা 3 নম্বরে চলে আসে, এবং টারশিয়ারি বিউটানলের ক্ষেত্রে তোমার হচ্ছে কি তোমার স্ফুটনাঙ্কটা সব থেকে কম হয়। তাহলে ব্যাপারটা একটু আলোচনা করব। দেখো বিষয়টা কি হচ্ছে, দেখো এখান থেকে কি হয় না, তোমার হচ্ছে কি প্রাইমারি যে অ্যালকোহলটা আছে, অর্থাৎ কি তোমার নরমাল বিউটানলের ক্ষেত্রে যেহেতু এখানে দেখো সারফেস এরিয়াটা, এখানে দেখো এখানে দুটো টপিক আমরা আলোচনা করব, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই জায়গা থেকে কিন্তু কোশ্চেন হতে পারে, এক্সপ্লেনেশন টাইপের কোশ্চেন বা তোমাকে এমসিইউ কোশ্চেন দিতে পারে, যে স্ফুটনাঙ্কের অর্ডারে সাজাতে বলতে পারে, ঠিক আছে। বিষয়টা একটু ভালো করে বুঝবে। দেখো এখানে দুটো টপিক দিয়ে আমরা আলোচনা করব। এক নম্বর কথা হচ্ছে কি আমরা কি বললাম, আমরা বললাম কি যে ভ্যান ডার ওয়াল ইন্টারঅ্যাকশন বৃদ্ধির সঙ্গে সঙ্গে বা ভ্যান ডার ওয়াল আকর্ষণ বল বৃদ্ধির সঙ্গে সঙ্গে তাদের মধ্যে কি হয় না আকর্ষণ বলটা বৃদ্ধি পায়, তাদের স্ফুটনাঙ্ক বৃদ্ধি পেতে থাকে। এবার ভ্যান ডার ওয়াল আকর্ষণ বলটা নির্ভর করে তার মধ্যে পৃষ্ঠতলের ক্ষেত্রফলের উপরে, তার মানে কতটা পৃষ্ঠতল আছে সেই পৃষ্ঠতলের উপর কিন্তু নির্ভর করবে ভ্যান ডার ওয়াল আকর্ষণ বলটা। এবার দেখো স্যার নরমাল বিউটানলের ক্ষেত্রে কিন্তু এখানে পৃষ্ঠতলের ক্ষেত্রফলটা দেখো অনেকটা জায়গা জুড়ে আছে, তাই জন্য এর ক্ষেত্রে কিন্তু পৃষ্ঠতলের ক্ষেত্রফলটা অনেকটা বেশি। তো তাই জন্য এর ক্ষেত্রে কি বললাম স্যার, এখানে আমরা দুটো টপিক দিয়ে দুটো পয়েন্ট দিয়ে আলোচনা করব। একটা হচ্ছে তোমার পৃষ্ঠতলের পরিমাণ, ঠিক আছে, পৃষ্ঠতলের পরিমাণ। আর 2 নম্বর কথা হচ্ছে স্টেরিক হিন্ড্রেন্স, ঠিক আছে, স্টেরিক হিন্ড্রেন্স, ঠিক আছে, হিন্ড্রেন্স DRKNCE, স্টেরিক হিন্ড্রেন্স। তাহলে কি বললাম, বা তোমার স্টেরিক হিন্ড্রেন্স তুমি বাংলাতেও লিখতে পারো। কি বললাম, এখানে দুটো টপিক দিয়ে আলোচনা করব। যেহেতু দেখো নরমাল বিউটানের ক্ষেত্রে সারফেস এরিয়া বা তোমার হচ্ছে পৃষ্ঠতলের পরিমাণটা অনেকটা বেশি হওয়ার জন্য এর মধ্যে ভ্যান ডার ওয়াল আকর্ষণ বলটার মানটা বেশি হয়, তাই জন্য এর স্ফুটনাঙ্ক কিন্তু সব থেকে বেশি হচ্ছে। নেক্সট তোমার হচ্ছে আইসো বিউটানের ক্ষেত্রে পৃষ্ঠতলের ক্ষেত্রফলটা আরেকটু কম হয়ে যাচ্ছে, তাই জন্য আইসো বিউটানলটা তোমার সেকেন্ডে চলে আসবে। তারপরে তোমার সেক বিউটানল বা সেটাকে আমরা
টু বিউটানল বলতে পারি। টু বিউটানলটা তোমার কি 3 নম্বরে চলে আসবে, এবং হচ্ছে টারসিয়ারি বিউটানল সেটা কিন্তু তোমার কততে চলে আসবে না তোমার 4 নম্বরে চলে আসবে, ঠিক আছে। এবং দ্বিতীয় আর একটা কারণ আমরা বলতে পারি, দেখো স্যার স্টেরিক হিন্ড্রেন্স দিয়েও বলতে পারি। দেখো এখানে যে OH গ্রুপ এরা যখন কি করবে না, এরা যখন হাইড্রোজেন বন্ধন তৈরি করবে, এবং হাইড্রোজেন বন্ধন তৈরি করার ক্ষেত্রে কিন্তু এই যে কার্বনটা আছে, এই কার্বনের মধ্যে কিন্তু স্টেরিক হিন্ড্রেন্সটা তুলনামূলক অনেক কম। কি বললাম স্যার, এই কার্বনটার মধ্যে কিন্তু স্টেরিক হিন্ড্রেন্স তুলনামূলক অনেক কম, মানে একদম স্টেরিক হিন্ড্রেন্স নেই। তাই জন্য এ কিন্তু যখন হাইড্রোজেন বন্ধনটা তৈরি করছে, তাহলে কি বললাম, এ যখন হাইড্রোজেন বন্ধনটা তৈরি করবে, হাইড্রোজেন বন্ধন তৈরি করবে আর বন্ড ও বন্ড এইচ, ঠিক আছে, ডট ডট করে এখানে যখন ও বন্ড এইচ, এখানে যখন আর আছে, যে তখন এই যে আর গ্রুপটা, ঠিক আছে, এই আর গ্রুপটার তোমার স্টেরিক হিন্ড্রেন্সটা যত কম হবে, তত এই গ্রুপটা তোমার কাছাকাছি আসতে পারবে, এই গ্রুপটা তত কাছাকাছি আসতে পারবে, তাই জন্য হাইড্রোজেন বন্ধন তত বেশি স্ট্রং হতে থাকবে। এবার আর গ্রুপের বাল্কিনেসটা বা স্টেরিক হিন্ড্রেন্সটা যদি অনেক বড় হয়ে যায়, তাহলে কি হবে, এরা পরস্পরের মধ্যে বিকর্ষণ করবে, বিকর্ষণ করলে কি তারা কাছাকাছি আসতে পারবে না, তাদের মধ্যে হাইড্রোজেন বন্ধনটা কি উইক হয়ে যাবে, তো তাই জন্য কিন্তু তাদের স্ফুটনাঙ্ক কমতে থাকবে। তাই জন্য দেখো তোমার প্রাইমারি অ্যালকোহলের ক্ষেত্রে এখানে যেহেতু তোমার স্টেরিক হিন্ড্রেন্সটা অনেক কম এবং পৃষ্ঠতলের পরিমাণটা অনেক বেশি, তাই জন্য স্ফুটনাঙ্ক বেশি। তোমার হচ্ছে নেক্সট আইসোবিউটানল ক্ষেত্রে দেখো এখানে কিন্তু হচ্ছে কি স্টেরিক হিন্ড্রেন্সটা কম, এটা 1 ডিগ্রি হয়ে আছে। তাই জন্য দেখো তোমার এক্ষেত্রে মনে করতে পারো তুমি যে স্যার এক্ষেত্রে তো তোমার হচ্ছে কি তোমার টু বিউটানলের ক্ষেত্রে তো সারফেস এরিয়ার মানটা বেশি, কিন্তু সেটা না স্যার। আইসোপ্রোপানলটা তুমি দেখো, আইসোবিউটানলটাকে দেখো, আইসোবিউটানলের ক্ষেত্রে যেহেতু দেখো 1 নম্বর কার্বনটার মধ্যে তোমার স্টেরিক হিন্ড্রেন্স কিন্তু একদমই কম, তাই জন্য এর মধ্যে কিন্তু হাইড্রোজেন বন্ধনটার স্ট্রেংথটা অনেক বেশি হয়, তাই জন্য কিন্তু সেকেন্ডে চলে আসবে তোমার আইসোবিউটানল, ঠিক আছে। নেক্সট 3 নম্বরে চলে আসবে তোমার সেকেন্ডারি বিউটানল, এবং 4 নম্বরে চলে আসবে তোমার টারসিয়ারি বিউটানল। পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছে। আমরা দুটো টপিককে আলোচনা করব, একটা পৃষ্ঠতলের পরিমাণ, একটা হচ্ছে স্টেরিক হিন্ড্রেন্স। দুটো টপিক লিখে রাখো, নোট করে রাখো, এবং এই যে চারটা অর্ডারটাকে কিন্তু ভালো করে নোট করে রাখো। তাহলে 1 নম্বরে হবে এটা, 2 নম্বরে হবে এটা, 3 নম্বরে এটা, 4 নম্বরে এটা। পুরো ক্লিয়ার? আচ্ছা স্যার, নেক্সট আমরা চলে আসবো কি, অ্যালকোহলের মধ্যে OH গ্রুপের সংখ্যা যত বৃদ্ধি পেতে থাকবে, তার স্ফুটনাঙ্ক কিন্তু কত বৃদ্ধি পেতে থাকবে। কেন? কেননা OH গ্রুপের সংখ্যা যত বৃদ্ধি পেতে থাকবে, কি বললাম, অ্যালকোহল গ্রুপের নেক্সট পয়েন্ট আমরা বলতে পারি যে অ্যালকোহলের মধ্যে, ঠিক আছে, অ্যালকোহলের মধ্যে OH গ্রুপ এর সংখ্যা বৃদ্ধি পেলে স্ফুটনাঙ্ক বৃদ্ধি পায়, ঠিক আছে। তাহলে এই বিষয়টা একটু লিখে রাখো। তাহলে কি বললাম, তো তাই জন্য তোমাকে যদি বলা হয় ইথানল, ঠিক আছে স্যার, ইথানল, বা তোমাকে বলা হলো যে বিউটানল, CH3CH2CH2OH বিউটানল, আর বলা হলো ইথিলিন গ্লাইকল, ঠিক আছে, ইথিলিন গ্লাইকল, এই দুজনের মধ্যে বলা হলো কার স্ফুটনাঙ্ক বেশি হবে। বললাম স্যার তোমার এই নরমাল বিউটানল এবং বলা হলো ইথিলিন গ্লাইকল, এর মধ্যে কার স্ফুটনাঙ্ক বেশি হবে তোমাকে যদি বলা হয়, দেখো তুলনামূলক কিন্তু ইথিলিন গ্লাইকলে তোমার স্ফুটনাঙ্কটা কম হবে, আণবিক ভরটা কম হবে, কিন্তু এর স্ফুটনাঙ্ক কিন্তু বেশি হবে, ইথিলিন গ্লাইকলের স্ফুটনাঙ্ক কিন্তু বেশি হবে। তার কারণটা কি, কেননা ইথিলিন গ্লাইকলের মধ্যে দুটো OH গ্রুপ আছে, OH গ্রুপ থাকার জন্য তারা কি হবে, অনেক বেশি সংখ্যক হাইড্রোজেন বন্ধন তৈরি করতে পারবে। কারণ আমরা জানি হাইড্রোজেন বন্ধন তৈরি হওয়ার সঙ্গে সঙ্গে কি হয়, স্ফুটনাঙ্কর মানটা বৃদ্ধি পায়। তো তাই জন্য কিন্তু ইথিলিন গ্লাইকলের স্ফুটনাঙ্কটা তোমার 1 বিউটানল, মানে যার মধ্যে একটা OH গ্রুপ আছে, তার থেকে কিন্তু বেশি হবে। পুরো ব্যাপারটা বোঝা গেছে? তোমরা এটা করতে পারবে, তোমরা এটা নিজেরা করো দেখি। তাহলে তোমরা বলো তো দেখি এখান থেকে কি হবে। তোমাকে বলা হলো যে 1 অক্টানল, ঠিক আছে, পেন্টেনডায়ল, এবং আরেকটা বলা হলো তোমার হচ্ছে গিয়ে 1 পেন্টানল, বলা হচ্ছে এই তিনটার মধ্যে কার স্ফুটনাঙ্ক বেশি হবে, বা তাদের স্ফুটনাঙ্ক ক্রমে সাজাতে বলেছে। পারবে এখন? তাহলে স্যার 1 অক্টানল কি, CH3 বন্ড এখানে আরো আছে 4টা, এখানে ধরে নাও তোমার হচ্ছে গিয়ে 7টা CH2OH আছে, এবং এখানে OH আছে, তাহলে এটা হচ্ছে তোমার কি অক্টানল, তাই তো। এবং তারপরে কি বলেছে তোমার 1,2 পেন্টেনডায়ল, তার কি CH3 বন্ড CH2 বন্ড CH2 বন্ড CH বন্ড CH2, এখানে একটা OH আছে, এখানে একটা OH আছে, এটা একটা তোমার 1,2 পেন্টেনডায়ল আছে। তারপরে হচ্ছে কি তোমার 1 পেন্টানল, মানে কি এখান থেকে আরেকটা OH গ্রুপ থাকবে। তো তাহলে যেহেতু দেখো এর মধ্যে দুটো তোমার হচ্ছে গিয়ে OH গ্রুপ থাকার জন্য এটার কিন্তু স্ফুটনাঙ্ক সবথেকে বেশি হবে, ঠিক আছে। তারপরে হচ্ছে 1 পেন্টানল এবং 1 অক্টানলের মধ্যে, যেহেতু অক্টানলের মধ্যে কার্বন সংখ্যা বেশি আছে, মানে ওর আণবিক ভর বেশি, মানে কি ওর মধ্যে ভ্যান ডের ওয়ালস আকর্ষণ বলটা বেশি থাকবে, তাই জন্য কিন্তু 1 পেন্টানল এবং 1 অক্টানলের মধ্যে অক্টানলের কিন্তু স্ফুটনাঙ্কটা বেশি হবে। তাহলে সবথেকে বেশি হবে এটার, তারপরে চলে আসবে এটা, তারপরে চলে আসবে এটা, ঠিক আছে, ব্যাপারটা বোঝা গেছে?
ঠিক আছে, এই ধরনের কোশ্চেন তোমাদের পরীক্ষায় আসতে পারে। আচ্ছা, নেক্সট আমরা চলে আসবো স্যার স্ফুটনাঙ্ক থেকে এই ধরনের কোশ্চেনগুলো সাধারণত হতে পারে। নেক্সট আমরা চলে আসবো একটা ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে দ্রাব্যতা। ঠিক আছে, দ্রাব্যতাও কিন্তু একটা ইম্পর্টেন্ট টপিক। দ্রাব্যতা সম্বন্ধে কিন্তু আমাদের ভালো করে পড়তে হবে এখান থেকে। দেখো দ্রাব্যতা একটু পড়বো ভালো করে এখান থেকে। দ্রাব্যতা মানে কি, নরমালি আমরা সলিবিলিটি বলতে বুঝি হচ্ছে গিয়ে জলের মধ্যে ও দ্রবীভূত হবে কিনা সেই সম্বন্ধে। দেখো সাধারণত নিম্ন আণবিক ভরযুক্ত অ্যালকোহল গুলো, কি বললাম, সাধারণত নিম্ন আণবিক ভরযুক্ত অ্যালকোহল গুলো জলের মধ্যে খুব সহজেই দ্রবীভূত হতে পারে। ঠিক আছে, সাধারণত কি হয় স্যার, কেন এরা জলের মধ্যে দ্রবীভূত হতে পারে, যেমন তোমার হচ্ছে গিয়ে আমরা দেখেছিলাম যে ইথার বা হচ্ছে তোমার হ্যালো অ্যালকেন গুলো কিন্তু সবগুলো কিন্তু তারা জলের মধ্যে দ্রবীভূত হচ্ছিল না, হ্যালো অ্যালকেন গুলো কিন্তু জলের মধ্যে দ্রবীভূত হতে পারছিল না। কিন্তু দেখবো যে অ্যালকোহল গুলো তারা কিন্তু জলের মধ্যে দ্রবীভূত হয়ে যায়। তার কারণ কি, কারণ হচ্ছে কি অ্যালকোহল গুলো জলের যে এইচ আছে তার সঙ্গে কিন্তু হাইড্রোজেন বন্ধন তৈরি করতে পারে। তাই জন্য অ্যালকোহল গুলো যেহেতু জলের মধ্যে হাইড্রোজেন বন্ধন তৈরি করতে পারছে, তাই জন্য হাইড্রোজেন বন্ধন তৈরি করার জন্য কি হয় না, তারা সহজেই জলের মধ্যে দ্রবীভূত হতে পারে। এবং ইভেন দেখা গেছে কি স্যার, যে তোমার সাধারণত নিম্ন আণবিক ভরযুক্ত, কারণ আর গ্রুপের সংখ্যা, কারণ আমরা অ্যালকোহল বলতে কি বুঝি না, অ্যালকোহল বলতে বুঝি হচ্ছে গিয়ে এটা, তাই তো। এবার এখানে আর গ্রুপের সংখ্যা, আর গ্রুপের পরিমাণটা, মানে আর গ্রুপের পরিমাণটা সাধারণত তোমার এটা হচ্ছে মিথানল বা ইথানল বা তোমার হচ্ছে গিয়ে প্রোপানল, 1 প্রোপানল, 2 প্রোপানল বা তোমার টারশিয়ারি বিউটানল। কি বললাম স্যার, সাধারণত কি হয়, মিথানল, ইথানল, প্রোপানল, 1 প্রোপানল, 2 প্রোপানল আর টার্ট বিউটাইল অ্যালকোহল, এরা কিন্তু খুব সহজেই জলের মধ্যে দ্রবীভূত হয়ে যেতে পারে। ঠিক আছে, তো অর্থাৎ কি এই আর গ্রুপের সংখ্যাটা বা আর গ্রুপের পরিমাণটা যত কম হতে থাকবে তত জলের মধ্যে দ্রবীভূত হওয়ার পরিমাণটা বাড়বে। কিন্তু এই আর গ্রুপের সংখ্যা যদি ধীরে ধীরে বৃদ্ধি পেতে থাকে, আর গ্রুপের সংখ্যাটা যদি বৃদ্ধি পেতে থাকে, তাহলে কিন্তু কি হবে না, তাদের জলের মধ্যে দ্রবীভূত হওয়ার হারটা কমে যাবে। তার কারণটা কি স্যার, কারণ দেখো এখানে OH গ্রুপটা সে তো জলের মধ্যে হাইড্রোজেন বন্ধন তৈরি করছে। ঠিক আছে, জলের মধ্যে হাইড্রোজেন বন্ধন তৈরি করে, তার মানে কি জলের মধ্যে হাইড্রোজেন বন্ধন তৈরি করছে, তার জন্য জলের মধ্যে দ্রবীভূত হওয়ার জন্য রেডি হয়ে আছে। অর্থাৎ কি এখান থেকে আমাদের দুটো পার্ট আছে, অ্যালকোহলের মধ্যে দুটো পার্ট আছে, একটাকে বলবো আমরা হাইড্রোফোবিক পার্ট, একটাকে বলা হয় হাইড্রোফিলিক পার্ট। এই যে এই পার্টটা আছে সেটা হচ্ছে জল দ্বারা আকর্ষণ করে। ঠিক আছে, এটাকে বলা হাইড্রোফিলিক। ঠিক আছে, এটাকে আমরা বলবো হাইড্রোফিলিক পার্ট। ঠিক আছে, হাইড্রোফিলিক পার্ট। আর এই যে এই পার্টটা আর গ্রুপটা, সেটাকে বলা হয় কি হাইড্রোফোবিক। ঠিক আছে, হাইড্রোফোবিক পার্ট। এবং এই হাইড্রোফোবিক পার্ট কেন, কেননা এটা জল দ্বারা বিকশিত হয়, মানে ফোবিয়া মানে কি ভয়, মানে কি এটা জলের মধ্যে যেহেতু আর গ্রুপ, মানে কি এটা এমনি হাইড্রোকার্বন আছে, এবং হাইড্রোকার্বন কি কার্বন এবং হাইড্রোজেন আছে, কার্বন হাইড্রোজেন তো জলের মধ্যে সহজে দ্রবীভূত হবে না, ওরা তো সবসময় নন পোলার দ্রাবকের মধ্যে দ্রবীভূত হয়। তো তার জন্য এটা কিন্তু জলের মধ্যে সহজে দ্রবীভূত হতে চাইবে না। অর্থাৎ কি এই আর গ্রুপের সংখ্যাটা যত বৃদ্ধি পেতে থাকবে, হাইড্রোফোবিক পার্টটার পরিমাণ যত বৃদ্ধি পেতে থাকবে, তত কিন্তু জলের মধ্যে দ্রবীভূত হওয়ার হারটা কমে যাবে। তো তাই জন্য সাধারণত কি হয় না, তোমার নিম্ন আণবিক ভরযুক্ত, অর্থাৎ কি সেটা তোমার বললামই প্রথমে, তো তারা জলের মধ্যে দ্রবীভূত হয়। এবার স্যার এখান থেকে আরেকটা ছোট কোশ্চেন, সেটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কি সম আণবিক ভরযুক্ত অ্যালকোহল গুলো, অর্থাৎ কি যাদের মধ্যে একটাই OH গ্রুপ আছে এবং যাদের আণবিক ভরটাও সেম, তো তাদের ক্ষেত্রে দেখা যায় কি যে তাদের আকারটা যত ছোট হবে, কি বললাম স্যার, তাদের আকারটা যত ছোট হবে তাদের দ্রবীভূত হওয়ার হার কিন্তু তত বাড়তে থাকবে। কেন, কারণ দেখো আমরা যেমন একই রকম ভাবে তোমাকে বলা হলো C4H10O। ঠিক আছে, এখান থেকে 4টা অ্যালকোহল তৈরি হতে পারে, যেটা আমরা জানি একটু আগে তৈরি করলাম। সেই 4টা অ্যালকোহল কি কি স্যার, একটা হচ্ছে তোমার নরমাল বিউটানল CH3 CH2 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 OH নরমাল বিউটানল, আর একটা হচ্ছে তোমার কি আইসোবিউটানল CH3 CH বন্ড OH। এই নামগুলো কিন্তু ভালো করে মুখস্থ করে নাও, এই নামগুলো কিন্তু আমাদের পরবর্তীতে খুব ইউজ হবে। এটা কি স্যার, একটা হচ্ছে নরমাল বিউটানল, একটা হচ্ছে কি তোমার আইসো, এটাকে আমরা বলবো কি আইসো গ্রুপ, মানে যার মধ্যে CH3 CH3 গ্রুপটা থাকে তাদেরকে আমরা আইসো গ্রুপ বলা হয়। এটাকে আমরা আইসো বিউটানল বলবো। এটাকে আমরা বলবো যেহেতু 2 ডিগ্রি কার্বনের সঙ্গে OH গ্রুপটা যুক্ত আছে, তাই জন্য এটাকে আমরা বলবো সেকেন্ডারি কার্বন, মানে এটা সেক বিউটাইল অ্যালকোহল। আর এটাকে আমরা বলবো যেহেতু 3 ডিগ্রি কার্বনের সঙ্গে যুক্ত হয়ে আছে, তাই জন্য এটাকে টারশিয়ারি বিউটাইল অ্যালকোহল বলবো। এবার তোমাকে বলা হলো যে এই যে 4টা অ্যালকোহল পাওয়া গেছে এখানে, তো তাদের মধ্যে দ্রাব্যতা, তাদের মধ্যে স্ফুটনাঙ্কের ক্রমটা তো আমরা দেখলামই, কিন্তু তাদের দ্রাব্যতার ক্রমটা আমরা দেখবো, মানে কে কত সহজে জলের মধ্যে দ্রবীভূত হতে পারবে। এবার যে স্যার আমরা এক্ষুনি পড়লাম কি, এই যে আর গ্রুপের এই পার্টটা, ঠিক আছে, এই যে এই পার্টটার পরিমাণটা যত ছোট হবে, ঠিক আছে, মানে আকারটা যত ছোট হবে, তো তার মানে কি হাইড্রোফোবিক পার্টটা যত ছোট হবে তত সহজে কিন্তু জলের মধ্যে দ্রবীভূত হতে পারবে। এবার দেখো এই যে তোমার নরমাল বিউটানলের ক্ষেত্রে যেহেতু এই পার্টটা অনেকটা বেশি বা তার মধ্যে পৃষ্ঠতলটার পরিমাণটা অনেকটা বেশি, তাই জন্য কি হয়, এরা জল দ্বারা অনেক বেশি বিকর্ষিত হয়। তো তাই জন্য কিন্তু নরমাল বিউটানল কিন্তু জলের মধ্যে সহজে দ্রবীভূত হতে পারবে না। ঠিক আছে, অপরদিকে তোমার দেখো বিউটানল, টারশিয়ারি বিউটানলের ক্ষেত্রে
হবে সেটা কিন্তু কি হয়ে যাচ্ছে না টারসিয়ারি, এই আর গ্রুপের যে পরিমাণটা অর্থাৎ কি টারসিয়ারি বিউটানলের ক্ষেত্রে টারসিয়ারি বিউটাইল গ্রুপের পৃষ্ঠতলটা ধীরে ধীরে কমে যাচ্ছে। তো পৃষ্ঠতলের পরিমাণটা কমে যাওয়ার জন্য কি হবে, তাদের মধ্যে যে হাইড্রোফোবিক পার্টটা মানে জল দ্বারা যে বিকর্ষণ হওয়ার প্রবণতা ধীরে ধীরে কমে যাবে। তাই জন্য তোমার টারসিয়ারি বিউটানলের ক্ষেত্রে কিন্তু কি হবে না তোমার দ্রাব্যতার পরিমাণটা কিন্তু অনেক বেশি হবে। জলের মধ্যে তোমার এই যে 4টি অ্যালকোহল আছে তাদের যে দ্রাব্যতা অর্থাৎ কি দ্রবীত হওয়ার হারটা তোমরা ছবিতে দেখতে পাচ্ছ। দেখো তোমার টারসিয়ারি বিউটানলটা কিন্তু ইনফিনিটি পরিমাণ সে কিন্তু জলের মধ্যে দ্রবীত হতে পারে, ঠিক আছে, ইনফিনিটি পরিমাণ জলের মধ্যে দ্রবীত হতে পারে। আর বাকিরা কিন্তু তোমার কি হচ্ছে ধীরে ধীরে তোমার দেখা যাচ্ছে কি তোমার সব থেকে বেশি হচ্ছে তোমার টারসিয়ারি বিউটানল, তারপরে তোমার হচ্ছে সেকেন্ডারি বিউটানল, তারপরে তোমার হচ্ছে আইসো বিউটানল, তারপরে গিয়ে কিন্তু নর্মাল বিউটানলটা হচ্ছে। এটা কিন্তু ভালো করে খেয়াল রাখবে এবং কারণটা কিন্তু আমরা বুঝে গেছি যে টারসিয়ারি বিউটানলের মধ্যে যেহেতু তোমার আর গ্রুপের পৃষ্ঠতলটার পরিমাণটা অনেক কম হয়, তাই জন্য জল দ্বারা বিকর্ষণ হওয়ার প্রবণতা কিন্তু ওর মধ্যে অনেক কম থাকে, তাই জন্য টারসিয়ারি বিউটানলটা সব থেকে বেশি জলের মধ্যে দ্রবীত হতে পারবে। এবার তোমার এখান থেকে পরীক্ষায় কোশ্চিন দিতে পারে কিভাবে, দেখো কোশ্চিনটা আমি তোমাদেরকে এখানে ছবিতে তোমরা দেখতে পাচ্ছ কোশ্চিনটা কিরকম আসতে পারে। তোমার পরীক্ষায় এরকম কোশ্চিন দিল যে C4H10O সংকেত বিশিষ্ট অ্যালকোহলগুলোর সংকেত লিখো, অ্যালকোহলগুলোর সংকেত লিখো যাদের দ্রবীত হওয়ার হার তোমাকে বলে দিয়েছে। একটা বলেছে 7.9, একটা বলেছে 10, একটা বলেছে তোমার 12.5 এবং একটা বলেছে ইনফিনিটি, ঠিক আছে, এই 4টা বলে দিয়েছে এবং বলেছে অ্যালকোহল গুলোর কে শনাক্তকরণ করতে বলেছে, তাদের আণবিক সংকেতটা দেওয়া আছে এবং অ্যালকোহল গুলো শনাক্তকরণ করতে বলেছে। এবং জানি যে C4H10O সংকেত বিশিষ্ট 4টা অ্যালকোহলই সম্ভব, সেই 4টা অ্যালকোহল আমাদের এখানে লেখা আছে। তাহলে সব থেকে বেশি দ্রবীত হওয়ার হারটা এরই বেশি হবে এবং সেটা ইনফিনিটি হবে। তাহলে হচ্ছে কি এই ইনফিনিটি যে দ্রাব্যতা দেখাবে তার সংকেতটা কি হবে না টারসিয়ারি বিউটানল, তার সংকেতটা এটা হবে। নেক্সট আমরা চলে আসবো কি স্যার, নেক্সট দ্রবীত হওয়ার হার সব থেকে বেশি কার হবে, নেক্সট চলে আসবে 12.5, কার হবে স্যার অবশ্যই কিন্তু সেক বিউটানলটার ক্ষেত্রে আসবে। আইসো বিউটানল, তার মধ্যে তোমার হাইড্রোফোবিক পার্টটা অনেকটা বড় আছে, তাই জন্য এর ক্ষেত্রে কি হয়ে যাবে সেটা 10 হয়ে যাবে এবং তোমার নরমাল বিউটানলের ক্ষেত্রে সেটা কিন্তু একদমই কম হবে, সব থেকে কম হবে সেটা হবে 7.9, ঠিক আছে। এই ধরনের কোশ্চেন কিন্তু তোমার পরীক্ষা হলে আসতে পারে, ঠিক আছে। তাহলে দ্রাব্যতা থেকে এই বিষয়টা আমরা বুঝে গেছি পুরোপুরি। এবং স্যার এখান থেকে আরেকটা পয়েন্ট কি না যত ওএইচ গ্রুপের সংখ্যা যত বাড়তে থাকবে জলের সঙ্গে হাইড্রোজেন বন্ধন তৈরি করার প্রবণতা তত বৃদ্ধি পাবে এবং তাদের জলের মধ্যে দ্রাব্যতা অর্থাৎ কি দ্রবীত হওয়ার পরিমাণটাও কিন্তু বৃদ্ধি পেতে থাকবে, বিষয়টা বোঝা গেছে। তো তাহলে সেই জন্য কিন্তু তোমার যাদের আণবিক ভর অনেক বেশি বা আকারটা অনেক বড় অথচ তারা জলের মধ্যে দ্রবীত হতে পারে, যেমন ধরো না তোমার গ্লিসারলের তো আকারটা অনেকটা বড় কিন্তু গ্লিসারল সহজেই জলের মধ্যে দ্রবীত হতে পারে। তার কারণ কি গ্লিসারলের মধ্যে 3টি ওএইচ গ্রুপ আছে, এখানে তোমার গ্লুকোজ সহজে জলের মধ্যে দ্রবীত হতে পারে কারণ গ্লুকোজের মধ্যে অনেকগুলো তোমার ওএইচ গ্রুপ আছে, তাই জন্য গ্লুকোজ বা গ্লিসারল এই কম্পাউন্ডগুলো কিন্তু জলের মধ্যে সহজে দ্রবীত হতে পারে। তো তাহলে দেখো আমাদের এখান থেকে তোমার ভৌত অবস্থা কিন্তু এই যে টপিকগুলোই ছিল, এখান থেকে তোমার যে গুরুত্বপূর্ণ বিষয়টা সব থেকে বেশি ইম্পর্টেন্ট ছিল তোমার হচ্ছে গিয়ে তোমার স্ফুটনাঙ্ক এবং দ্রাব্যতা, এই বিষয়টা থেকে কোশ্চিন হতে পারে পরীক্ষায়, তো এখান থেকে শর্ট কোশ্চিন হয়। তাহলে এই বিষয়টা আমরা বুঝতে পেরে গেছি অ্যালকোহলের ভৌত ধর্ম। এবং স্যার এবার আজকে ক্লাসে আমরা এখান থেকে চট করে আলোচনা করে নেব যে অ্যালকোহলের বিক্রিয়াগুলোর শ্রেণীবিভাগটা সম্বন্ধে আমরা অর্থাৎ কি আমরা পরের ক্লাসে অ্যালকোহলের বিক্রিয়া সম্বন্ধে অর্থাৎ কি রাসায়নিক বিক্রিয়া সম্বন্ধে আমরা পড়বো। তো সেই রাসায়নিক বিক্রিয়াগুলো সম্বন্ধে জাস্ট তোমাদেরকে একটু ইন্ট্রোডাকশন দিয়ে দিই আমি এখান থেকে, তাহলে পরের ক্লাস থেকে আমাদের সুবিধা হবে। দেখো আমাদের এখান থেকে আমরা কি পড়বো না অ্যালকোহলের যে বিক্রিয়াগুলো, ঠিক আছে, আমরা পরের ক্লাসগুলোতে প্রথমে অ্যালকোহলটা পুরোপুরি শেষ করে নেব আগে, তারপরে আমরা ফেনল শুরু করব, তারপরে ইথার শুরু করব, ঠিক আছে। তো তাহলে দেখো অ্যালকোহলের যে বিক্রিয়া কি বললাম স্যার, এই পার্টটা একটু ভালো করে খেয়াল রাখবে যে অ্যালকোহলের বিক্রিয়া, অ্যালকোহল মানে কি স্যার, অ্যালকোহল মানে হচ্ছে আমি একটা উদাহরণ নিচ্ছি, যেমন উদাহরণ নিচ্ছি হচ্ছে তোমার ধরুন একটা অ্যালকোহল নিচ্ছি আমরা আর বন্ড ও বন্ড এইচ, ঠিক আছে, এবং এই অ্যালকোহলের বিক্রিয়াগুলোকে আমরা টোটাল 3 ভাগে ভাগ করব। কি বললাম স্যার, অ্যালকোহলের বিক্রিয়াগুলোকে আমরা টোটাল 3 ভাগে ভাগ করব, যেখানে একটা ও এইচ, ঠিক আছে, ওই ও বন্ড এইচ এর এই বন্ধনটা ভাঙনের মাধ্যমে কি ভাঙার মাধ্যমে একটা বিক্রিয়া হবে, আর একটা হবে হচ্ছে কি তোমার ও এইচ বন্ধন ভাঙার মাধ্যমে হচ্ছে কি বিক্রিয়া হবে, আর একটা হবে তোমার ও এইচ এবং আর দুটো গ্রুপই বিক্রিয়া অংশগ্রহণ করবে ধরনের বিক্রিয়া, ঠিক আছে। কি বললাম তাহলে অ্যালকোহলের বিক্রিয়াগুলোকে আমরা টোটাল 3 ভাগে ভাগ করব। একটা হচ্ছে কি যেখানে শুধুমাত্র এইচ ওই যে আর বন্ড ও বন্ড এইচ আছে শুধুমাত্র সেখানে দেখবো যে এইচটা বের হয়ে যাবে, তো সেই ধরনের বিক্রিয়াগুলো সম্বন্ধে পড়বো।
আরেকটা জায়গায় পড়বো যে OH গ্রুপটা বের হয়ে যাবে, মানে OH গ্রুপটা এখান থেকে প্রতিস্থাপিত হয়ে যাবে, সেই ধরনের বিক্রিয়া পড়বো। আর একটা বিক্রিয়া পড়বো যেখানে OH গ্রুপটাও বের হবে, আবার মানে OH গ্রুপটা তো বের হয়ে যাবে, সঙ্গে R গ্রুপটাও অংশগ্রহণ করবে বিক্রিয়ার মধ্যে। সেই 3 ধরনের বিক্রিয়া সম্বন্ধে আমরা আলোচনা করব। যেখানে ধরুন আমি একটু বিক্রিয়াগুলো সম্বন্ধে একটু বলে দিই যে কোন কোন বিক্রিয়াগুলো পড়তে হবে। দেখো এখান থেকে আমাদের যে O বন্ড H এর যে বিক্রিয়াগুলো আছে, ঠিক আছে, যে O বন্ড H এর যে বিক্রিয়াগুলো আছে তার মধ্যে আমরা মেইনলি পড়বো, এখানে আমরা পড়বো যে ধাতুর সঙ্গে বিক্রিয়া, ঠিক আছে, ধাতুর সঙ্গে বিক্রিয়া পড়বো আমরা এখানে, ধাতুর সঙ্গে বিক্রিয়া পড়বো। তারপর আমরা এখান থেকে পড়বো হচ্ছে কি তোমার এস্টারিফিকেশন বিক্রিয়া, নেম রিঅ্যাকশন গুলো আমাদের এখানে পড়তে হবে, এস্টারিফিকেশন বিক্রিয়া পড়বো। তারপর আমরা এখান থেকে তোমার ওই অ্যাসিড অ্যানহাইড্রাইড বা অ্যাসিড ক্লোরাইডের সঙ্গে বিক্রিয়া পড়বো, ঠিক আছে। তাহলে এই যে O বন্ড H এর বিক্রিয়াগুলোর মধ্যে টোটাল 3টা বিক্রিয়া আমাদের পড়তে হবে। কি কি বিক্রিয়া স্যার? একটা ধাতুর সঙ্গে বিক্রিয়া পড়বো, একটা এস্টারিফিকেশন বিক্রিয়া পড়বো, আর একটা হচ্ছে তোমার অ্যাসিড ক্লোরাইড বা অ্যাসিড অ্যানহাইড্রাইডের সঙ্গে বিক্রিয়া। এই 3টা বিক্রিয়া আমাদের এখান থেকে O বন্ড H এর বিক্রিয়াগুলোর মধ্যে পড়তে হবে। নেক্সট আমরা চলে আসবো হচ্ছে কি যেখানে R বন্ড OH এই বন্ধনটা ভাঙবে আর কি, সে তার মধ্যে আমাদের কি কি বিক্রিয়া পড়তে হবে। তার মধ্যে আমাদের পড়তে হবে টোটাল 4টা বিক্রিয়া আমরা এখান থেকে পড়বো। একটা হচ্ছে তোমার হচ্ছে PCl5 এর সঙ্গে বিক্রিয়া, যেটা আমরা আগের চ্যাপ্টারে পড়ে আসছি, যেখানে আমাদের পড়তে হবে SOCl2 এর সঙ্গে বিক্রিয়া, যেটা আমরা আগের ক্লাসে পড়ে আসছি। তার মধ্যে আমাদের এখানে পড়তে হবে হচ্ছে কি তোমার অ্যামোনিয়ার সঙ্গে বিক্রিয়া, যেটা আমরা আগের ক্লাসে পড়ে আসছি। এবং এখানে আমাদের পড়তে হবে যে হ্যালোজেন অ্যাসিড HX এর সঙ্গে বিক্রিয়া। দেখো এই 4টা বিক্রিয়া কিন্তু আমরা আগের চ্যাপ্টারে পড়ে আসছি, তাই জন্য কিন্তু এই 4টা বিক্রিয়া সম্বন্ধে আমাদের কিন্তু এখন পড়তে খুব সহজ হবে, ঠিক আছে। তাহলে দেখো OH বন্ধনের বিক্রিয়া কমপ্লিট হয়ে গেল। তো এই 4টা বিক্রিয়া আমরা এখান থেকে পড়ে নিলাম, এবং তারপরে আমরা এখানে পড়বো কি যেখানে Rটাও অংশগ্রহণ করবে এবং হচ্ছে তোমার OH গ্রুপ দুজনই কিন্তু অংশগ্রহণ করবে, সেই ধরনের বিক্রিয়া আমাদের পড়তে হবে। এবং তার মধ্যে আমরা পড়বো টোটাল 3টা বিক্রিয়া। তো একটা বিক্রিয়া বলবো হচ্ছে যে আমরা ডিহাইড্রেশন বিক্রিয়া, একটা বললাম কি স্যার ডিহাইড্রেশন, যেটা হচ্ছে জল বের করে নেওয়া, যেটা আমরা যে H2SO4 দিলে জল বের হয়ে যায়, যেটা তোমাদেরকে এর আগের ক্লাসে বলেছিলাম। তো তার ডিটেলস আমরা এই পার্টটার মধ্যে পড়বো। সেটা হচ্ছে তোমার হচ্ছে বলেছিলাম গাঢ় সালফিউরিক অ্যাসিড দুটো টেম্পারেচার ইউজ করতে হয়, একটা 170 ডিগ্রি সেলসিয়াস এবং একটা 140 ডিগ্রি সেলসিয়াস। 170 ডিগ্রি সেলসিয়াস ব্যবহার করলে কি হবে না অ্যালকিন তৈরি হবে, এবং 140 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা ব্যবহার করলে কি হবে না ইথার তৈরি হবে। তো সেই সমস্ত বিক্রিয়াগুলো আমরা এই পার্টটার মধ্যে পড়বো। সেটাই কি বলবো স্যার ডিহাইড্রেশন। ডিহাইড্রেশন 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 মানে কি জল বের করে নেওয়া। ওই যে বলি না ডিহাইড্রেশন হয়ে গেছে, ডিহাইড্রেশন মানে জল বের করে নেওয়া। তো জল বের করে নিলে অ্যালকিন তৈরি হবে, সেই পার্টটা পড়বো এখান থেকে। এবং তারপরে এখান থেকে আমাদের পড়তে হবে, এখান থেকে আমরা পড়বো হচ্ছে জারণ বিক্রিয়া, ঠিক আছে, অ্যালকোহলের জারণ বিক্রিয়া সম্বন্ধে পড়বো। এবং এখান থেকে আমরা পড়বো ডিহাইড্রোজেনেশন বিক্রিয়া। ডিহাইড্রেশন মানে জল বের করে নেওয়া, এবং ডিহাইড্রেশন মানে হচ্ছে ডিহাইড্রোজেনেশন মানে হচ্ছে গিয়ে ওখান থেকে হাইড্রোজেনটাকে বের করে নেওয়া। তাহলে এখান থেকে 3টা বিক্রিয়া আমরা পড়বো। তাহলে টোটাল দেখো অ্যালকোহলের বিক্রিয়াগুলোর মধ্যে টোটাল কটা বিক্রিয়া হলো, আমরা এই পার্টটার মধ্যে 3টা বিক্রিয়া পড়বো, যেখানে Hটা বের হয়ে যাবে, যেমন ধাতুর সঙ্গে বিক্রিয়া পড়বো, তারপর এখান থেকে এস্টারিফিকেশন বিক্রিয়া পড়বো, অ্যাসিড ক্লোরাইডের সঙ্গে বিক্রিয়া, এই 3টা, এবং এর মধ্যে থেকে তোমার 4টা বিক্রিয়া, এবং এখান থেকে 3টা বিক্রিয়া, টোটাল হচ্ছে 10টা বিক্রিয়া আমাদের অ্যালকোহলের মধ্যে পড়তে হবে। সেটা সেই 10টা বিক্রিয়া পড়লে কিন্তু আমাদের অ্যালকোহলের বিক্রিয়াগুলো শেষ হয়ে যাবে। তাহলে অ্যালকোহলের প্রস্তুতি শেষ, অ্যালকোহলের ভৌত ধর্ম শেষ, অ্যালকোহলের বিক্রিয়াগুলো শেষ করলে অ্যালকোহল পার্টটা শেষ হবে, তারপরে কিন্তু আমাদের ফেনলের মধ্যে ঢুকতে হবে, ঠিক আছে। তাহলে এটা ছিল তোমার অ্যালকোহলের বিক্রিয়ার ইন্ট্রোডাকশন পার্টটা। এবং দেখো আজকের ক্লাসে যেহেতু আর একটু সময় আছে, তাই জন্য আমরা আজকের ক্লাসে একটা নতুন জিনিস তোমাদেরকে শিখিয়ে দিই, যেটা রূপান্তর করতে আমাদের কাজে লাগবে। এই পার্টটা কিন্তু আমাদের পরবর্তীতে, যদিও আমাদের পরবর্তীতে করতে করতে আমরা শিখে যাবো, তাও তোমাদেরকে একটা ছোট্ট জিনিস তোমাদের এখান থেকে শিখিয়ে দিই। দেখো আমরা তো শিখে গেছি, সেটা হচ্ছে কার্বন সংখ্যা বৃদ্ধি করতে হয় কিভাবে, সেটা কিন্তু আমরা শিখে গেছি। অর্থাৎ কি নিম্নতর অ্যালকোহল থেকে উচ্চতর অ্যালকোহল তৈরি করার পদ্ধতি, যেটা আমরা গিগনার বিকারক ইউজ করে করতে পারি, বা সায়ানাইড ঢুকিয়ে সেটা আমরা করতে পারি, তাই তো। কিন্তু আজকের ক্লাসে আমরা পড়বো যে উচ্চতর অ্যালকোহল থেকে নিম্নতর অ্যালকোহল তৈরি করার পদ্ধতিটা কি, ঠিক আছে। কয়েকটা পদ্ধতি তোমাদের সম্বন্ধে চট করে একটু বলে দিই, এই জায়গাটা কিন্তু ভালো করে নোট করে রাখো, কারণ রূপান্তর করার সময় এই বিষয়টা তোমাদের কাজে লাগবে, ঠিক আছে। তাহলে কি বললাম স্যার, আমরা আগের ক্লাসগুলোতে আলোচনা করেছি বা জেনেছি, সেটা হচ্ছে নিম্নতর অ্যালকোহল মানে মিথানল থেকে যদি ইথানল তৈরি করতে বলি, বা মিথানল থেকে যদি প্রোপানল তৈরি করতে বলি, তাহলে সেটা আমরা জানি। কিন্তু আমরা আজ ক্লাসে শিখবো হচ্ছে কি না তোমার উচ্চতর, ঠিক আছে। এর মধ্যে স্যার অনেকগুলো প্রসেস আছে, কিন্তু দেখো এখান থেকে আমরা 3টা প্রসেস আমরা ইউজ করতে পারি। প্রথম যে, অর্থাৎ যখনই তোমাকে বলবে যে ইথানল থেকে মিথানল তৈরি করো, মানে তুমি তখন সঙ্গে সঙ্গে বুঝে যাবে কি ইথানল মানে 2টো কার্বন, আর মিথানল মানে 1টা কার্বন, মানে কার্বন সংখ্যা কমেছে। তাহলে কমেছে মানে তোমার এই বিক্রিয়াগুলোর কথা মনে পড়বে। প্রথম বিক্রিয়াটা মনে পড়বে, সেটা হচ্ছে ওজোনোলিসিস, ঠিক আছে। কি স্যার, যেটা আমরা ক্লাস 11-এ পড়েছিলাম, ওজোনোলিসিস বিক্রিয়া।
সেই ওজোনোলিসিস বিক্রিয়ার সম্বন্ধে তোমাদেরকে এখনই মনে করে দিচ্ছি, ওজোনোলিসিস বিক্রিয়ার কথা মনে পড়বে। বা তোমাদের আমরা ক্লাস 12 এ পড়েছি, সেটা হচ্ছে গিয়ে হান্সডিকার বিক্রিয়া, ঠিক আছে। হান্সডিকার বিক্রিয়ার সাহায্যে কার্বন সংখ্যা আমরা কমাতে পারবো। হান্সডিকার বিক্রিয়া, এই কথাটা, এই বিক্রিয়াটা আমরা পড়েছি আগের চ্যাপ্টারেই, তাই তো। হান্সডিকার বিক্রিয়ার সাহায্যে কার্বন সংখ্যা কমানো যায়, আমরা জানি, তাই তো। কার্বন ডাই অক্সাইড হয়ে ওখান থেকে বের হয়ে যায়। আরেকটা বিক্রিয়ার কথা, আরেকটা বিক্রিয়া আছে যেটা আমরা পরের চ্যাপ্টারে পড়বো, তাও তোমাদের এখানে বলে দিচ্ছি। সেটা হচ্ছে কি তোমার হফম্যান অবনবন, ঠিক আছে। হফম্যান অবনবন, ঠিক আছে, যেটা সিও গ্রুপ খেয়ে নেয়। তো তাহলে এই যে তিনটা বিক্রিয়া বললাম আমরা, তিনটা বিক্রিয়ার নাম বলছি, সেই তিনটা বিক্রিয়ার রিয়েজেন্ট গুলো একটু মনে রাখো। ওজোনোলিসিসের ক্ষেত্রে রিয়েজেন্ট ইউজ করতে হয়, এক নম্বর কথা ওজোন ইউজ করতে হয়, আর দুই নম্বরে তোমার জিঙ্ক আর জল ব্যবহার করতে হয়, সেটা হচ্ছে ওজোনোলিসিস বিক্রিয়ার রিয়েজেন্ট, ঠিক আছে। কি বললাম স্যার, ওজোন ব্যবহার করব এবং দুই নম্বরে জিঙ্ক আর জল ব্যবহার করব, তাহলে ওজোনোলিসিস বিক্রিয়াটা হয়ে যাবে। হান্সডিকার বিক্রিয়া তো রিয়েজেন্ট আমাদের মনেই আছে, কি স্যার, Br2 আর CCl4, তাই তো। কার্বক্সিলিক অ্যাসিডের মধ্যে, মানে কার্বক্সিলিক অ্যাসিডের সিলভার লবণের মধ্যে যদি Br2 আর CCl4 দিয়ে দেওয়া হয়, তাহলে তোমার অ্যালকিল ব্রোমাইড তৈরি হয়ে যায়, সেখান থেকে তোমার হচ্ছে কার্বন সংখ্যা কমে যায়। আর হফম্যান অবনবন বিক্রিয়ার ক্ষেত্রে কি হয়, তোমার রিয়েজেন্ট ইউজ করা হচ্ছে কি তোমার Br2 আর KOH, ঠিক আছে। এটা হচ্ছে হফম্যান অবনবন বিক্রিয়ার রিয়েজেন্ট, Br2 আর KOH। চলো তিনটা বিক্রিয়া সম্বন্ধে তোমাদেরকে এখন বলে দিচ্ছি, ঠিক আছে। তাহলে তিনটা বিক্রিয়া এবং কয়েকটা উদাহরণ নিয়ে নেবো, তাহলে ব্যাপারটা তোমরা বুঝতে পারবে। দেখো, প্রথমে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ওজোনোলিসিস বিক্রিয়া, ঠিক আছে। প্রথমে আমরা পড়বো ওজোনোলিসিস বিক্রিয়া। ওজোনোলিসিস বিক্রিয়ার সাহায্যে আমরা কি করবো, ধরো সাপোজ তোমাকে বলেছে যে মিথানল থেকে, সাপোজ তোমাকে বলেছে হচ্ছে গিয়ে ইথানল থেকে, ঠিক আছে, CH3CH2OH, ইথানল থেকে তোমাকে বলেছে মিথানল তৈরি করতে। তাহলে কি স্যার, যখনই তোমার এরকম কন্ডিশন আসবে যে দুটো কার্বন থেকে একটা কার্বন, তারপর নিশ্চয়ই কার্বন সংখ্যা কমাতে বলেছে, তখন তুমি কিভাবে করবে দেখো। তখন তুমি কি করবে, তাহলে প্রথমে তুমি এক কাজ করো, এটাকে অ্যালকিন করে নাও। মানে ওজোনোলিসিস করতে গেলে আমাকে অবশ্যই অ্যালকিন আগে বানাতে হবে, কারণ ওজোনোলিসিসটা অ্যালকিনের বিক্রিয়া, তাই জন্য প্রথমে অ্যালকিন করে নিতে হবে। তাহলে চলো, অ্যালকিন করার পদ্ধতি আমরা জেনে গেছি। তাহলে এই OH গ্রুপটা এখান থেকে H বের করে দেবো। তার জন্য কি করবো স্যার, গাঢ় H2SO4, তাই তো। গাঢ় H2SO4, তার সঙ্গে কত ডিগ্রি সেলসিয়াস স্যার, 170 ডিগ্রি সেলসিয়াস হিট দিতে হবে, তাই তো। বা আমরা আরেকটা রিয়েজেন্ট ইউজ করতে পারি, সেটা হচ্ছে অ্যালুমিনা Al2O3, তার সঙ্গে, ঠিক আছে, বা এটা আমরা ইউজ করতে পারি তার সঙ্গে 350 ডিগ্রি সেলসিয়াস হিট ইউজ করলে এই বিক্রিয়াটা হয়ে যাবে। তাহলে এখান থেকে তৈরি হবে কি, ইথিলিন তৈরি হবে, CH2 ডাবল বন্ড CH2 হয়ে যাবে। এটাই হচ্ছে তোমার অ্যালকিন। এবং এর মধ্যে তুমি যদি কি করো না, এর মধ্যে তুমি যদি O3 মানে জিঙ্ক দিয়ে দাও, মানে ওজন দিয়ে দাও, এবং দুই নম্বরে তুমি যদি জিঙ্ক আর জল দিয়ে দাও, তাহলে কি হবে স্যার, এখান থেকে কি হয় না, এই বন্ডটা ভেঙে যায়। দেখো, এই জায়গাটা ভালো করে খেয়াল রাখবে কিভাবে করছি আমি। দেখো, ডাবল বন্ডটা এখান থেকে মাঝখানে এভাবে ভেঙে যায়, ভেঙে গিয়ে কি হয়, ওজনের মধ্যে এখানে একটা অক্সিজেন ঢুকে যায়, এখানে একটা অক্সিজেন ঢুকে যায়। তাহলে এটা সিম্পল বুদ্ধি। আমি বলেছিলাম কি, ওজোনোলিসিস করার পদ্ধতি কি, যখনই আমি ডাবল বন্ডকে ভেঙে দেবো, ভেঙে দিলে কি হয়, এদিকে একটা অক্সিজেন ঢুকে যাবে, এদিকে একটা অক্সিজেন ঢুকে যাবে। তাহলে কি হবে, এখানে দুই অণু তোমার অ্যালডিহাইড তৈরি হবে। মানে কি, এখান থেকে তৈরি হবে কি, যে দুই অণু তোমার কি হবে, H বন্ড C, এখান থেকে একটা ডাবল বন্ড O, এখানে একটা H, অর্থাৎ কি দুই অণু তোমার ফর্মালডিহাইড তৈরি হয়ে গেল, ঠিক আছে। দুই অণু ফর্মালডিহাইড তৈরি হয়ে গেল। তাহলে এখান থেকে কার্বন সংখ্যা কমে গেছে। দেখো, ইথানল ছিল, সেখান থেকে কিন্তু একটা কার্বন কনভার্ট হয়ে গেছে। এবার অ্যালডিহাইড কে যদি আমরা বিজারণ করে দিই, ঠিক আছে, অ্যালডিহাইড কে যদি আমরা বিজারণ করে দিই, তাহলে অ্যালকোহল তৈরি হয়, যেটা আমরা অ্যালকোহলের বিজারণ আমরা পড়েছি, তাই তো। আচ্ছা, অ্যালডিহাইড যদি বিজারণ করি, তাহলে কি দিয়ে বিজারণ করবো স্যার, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিয়ে যদি বিজারণ করে দিই, তাহলে তোমার কি হবে, মিথানল তৈরি হয়ে যাবে। তাহলে দেখো, ইথানল থেকে মিথানল তৈরি করতে পারলাম, কার্বন সংখ্যা কমে গেছে। প্রসেসটা কি হবে, এই ওজোনোলিসিসের মাধ্যমে আমরা করতে পারি, ঠিক আছে। তাহলে একই রকম ভাবে তোমাকে যদি বলা হয় যে এখান থেকে তোমাকে বলা হলো যে তোমাকে বলা হয়েছে যে, ধরে নাও তোমাকে বলা হয়েছে যে প্রোপানল থেকে, মানে 1 প্রোপানল থেকে তোমাকে বলা হয়েছে যে ইথানল তৈরি করো। প্রোপানল থেকে বলেছে ইথানল তৈরি করো, বা তোমাকে বলেছে মিথানল তৈরি করতে বলেছে। প্রোপানল থেকে ইথানল বা মিথানল তৈরি করতে বলেছে। চলো কিভাবে করবে দেখো। কি বললাম, প্রোপানল CH3 বন্ড CH2 বন্ড CH2 বন্ড OH আছে। তাহলে কি করবে স্যার, প্রথমে এখান থেকে অ্যালকিন করে নাও। তাহলে অ্যালকিন করবো কি ভাবে, এর মধ্যে গাঢ় সালফিউরিক অ্যাসিড দেবো, গাঢ় H2SO4 দেবো,
আর সঙ্গে 170 ডিগ্রি সেলসিয়াস হিট দেবো, তাই তো 170 ডিগ্রি সেলসিয়াস হিট দেবো, তাহলে কি তৈরি হবে CH3 বন্ড CH ডাবল বন্ড CH2 তৈরি হয়ে যাবে, অ্যালকিন তৈরি হয়ে গেল। তাহলে এর মধ্যে কি করবো স্যার, 1 নম্বরে ওজোন দেবো আর 2 নম্বরে কি দেবো না জিঙ্ক আর জল দিয়ে দেবো। তাহলে কি হবে স্যার, এই বন্ডটা এখান থেকে ভেঙে যাবে, তাহলে এখান থেকে এখনো তোমার কি তৈরি হবে CH3 CHO তৈরি হবে, আর এখন তোমার হচ্ছে ফর্মালডিহাইড তৈরি হবে। তোমার যেটা প্রয়োজন তুমি সেটা নিয়ে নাও, ঠিক আছে। তুমি এখান থেকে তুমি যদি বলো ইথানল তৈরি করতে বলে তাহলে তুমি অ্যাসিটালডিহাইডটা নিয়ে নাও, যদি তোমাকে মিথানল তৈরি করতে বলে তুমি ফর্মালডিহাইডটা নিতে পারো মেজর প্রোডাক্ট হিসেবে। তাহলে তোমার যেহেতু আমাকে যদি ইথানল তৈরি করতে বলে তাহলে আমি হচ্ছে কি এটাকে সাইডে লিখে রাখবো, আমি বলবো যে এখান থেকে অ্যাসিটালডিহাইডটাকে সংগ্রহ করা হলো, এবং সেই অ্যাসিটালডিহাইডটাকে তুমি যদি বিজারণ করো, কি দিয়ে বিজারণ করবে স্যার, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিয়ে তুমি যদি বিজারণ করো, বিজারণ করলে কি তৈরি হবে না CH3 CH2OH তৈরি হয়ে যাবে। এইভাবে কিন্তু আমরা ইথানল তৈরি করে নিতে পারলাম, ঠিক আছে। এটা তোমার ওজোনোলাইসিস পদ্ধতি গেল, যেখান থেকে আমরা কার্বন সংখ্যা কমাতে পারবো, বুঝে গেছে মাথায়। আচ্ছা, নেক্সট আমরা চলে আসবো স্যার হফম্যান অবনবন। নেক্সট আমরা চলে আসবো স্যার হচ্ছে গিয়ে হান্সডিকার বিক্রিয়া। হান্সডিকার বিক্রিয়ার সাহায্যে আমরা একইভাবে করে দেখি, চলো কিভাবে করা যায়। হান্সডিকার বিক্রিয়াটা চট করে একটু পড়ে নিই। হান্সডিকার বিক্রিয়ার প্রসেসটা কি, হান্সডিকার বিক্রিয়া তো আমরা আগেও পড়েছি, তাও তোমাদের একটু মনে করিয়ে দিই। দেখো হান্সডিকার বিক্রিয়া তোমাকে সাপোজ বলা হলো যে ইথানল থেকে CH3 CH2OH ইথানল থেকে তোমাকে বলা হলো মিথানল তৈরি করো, ঠিক আছে। সেটা আমরা হান্সডিকার প্রসেসের মাধ্যমে করবো। দেখো কিভাবে করতে পারি, দেখো হান্সডিকার করতে গেলে আমাকে প্রথমে কি কার্বক্সিলিক অ্যাসিডের সিলভার লবণ বানাতে হবে। তো তাই জন্য তুমি এক কাজ করো, ইথানলটাকে কার্বক্সিলিক অ্যাসিড বানিয়ে নাও। তাই তুমি এখন বলবে স্যার কার্বক্সিলিক অ্যাসিড কিভাবে বানাবো, যদিও আমরা এটা পরবর্তীতে পড়বো, জারণ অ্যালকোহলে জারণ পড়বো। তো দেখো অ্যালকোহলকে যদি আমরা জারণ করি কি দিয়ে না তীব্র জারক পদার্থ মানে K2Cr2O7 আর সঙ্গে যদি H2SO4 দিই, যদি এটা সম্বন্ধে আমরা পড়বো ভালো করে, ঠিক আছে। এখানে থার্ড ব্র্যাকেটের মধ্যে ও মানে কি এটা জারণ সাইন, মানে অক্সিডেশন কে বোঝাচ্ছে। তাহলে K2Cr2O7 এবং H2SO4 এটা একটা তীব্র বিজারক পদার্থ, এটা পাশে লিখে রাখো তীব্র জারক পদার্থ। তীব্র জারক পদার্থ, তীব্র জারক পদার্থ সেটা জারিত করে দেয় সবসময়। যেমন লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড এটা তীব্র বিজারক পদার্থ, এটা হচ্ছে তীব্র জারক পদার্থ, ঠিক আছে। তাহলে এটা জারক পদার্থ কি করে স্যার, একই ভাবে এটাকে অ্যালডিহাইড একদম কার্বক্সিলিক অ্যাসিড মানে CH3 বন্ড COOH দুটো কার্বন বিশিষ্ট অ্যাসিড তৈরি করে দেবে। কি বললাম, CH3 CH2OH সেটাকে যদি আমরা K2Cr2O7, সেখানে তুমি এটাও নিতে পারো Na2 মানে সোডিয়াম ডাইক্রোমেট আর কি, Na2Cr2O7 তার সঙ্গে H2SO4 এটাও নিতে পারো, একই কথা, ঠিক আছে। পটাশিয়ামের জায়গায় তুমি সোডিয়ামও নিতে পারো। তো এটা নিলে হচ্ছে তোমার অ্যাসিড তৈরি হয়ে গেল, CH3COOH তৈরি হয়ে গেল। এবার কি করবো স্যার, এখান থেকে আমরা সিলভার লবণ বানাতে হবে। তো তার মধ্যে আমরা কি করবো স্যার, AgOH সিলভার হাইড্রোক্সাইড দিয়ে দেবো। তো সিলভার হাইড্রোক্সাইড দিলে কি হবে, CH3COOAg তৈরি হয়ে যাবে, তাই তো। এবার এর মধ্যে তুমি হচ্ছে যদি Br2 আর CCl4 দিয়ে দাও তাহলে কি তৈরি হবে, তাহলে এখান থেকে তৈরি হয়ে যাবে CH3Br তৈরি হয়ে যাবে, তাই তো। CH3Br তৈরি হয়ে যাবে। এবার তাহলে CH3Br এর মধ্যে জলীয় KOH দিয়ে দাও, এর মধ্যে যদি তুমি জলীয় KOH দিয়ে দাও তাহলে কি হবে, এখান থেকে মিথানল তৈরি হয়ে যাবে। তাহলে এই পদ্ধতিতেও কিন্তু আমরা কি করতে পারি না কার্বন সংখ্যা কমিয়ে দিতে পারি এবং তোমার উচ্চতর অ্যালকোহল থেকে নিম্নতর অ্যালকোহল তৈরি করতে পারি, ঠিক আছে। ব্যাপারটা বোঝা গেছে হান্সডিকার বিক্রিয়া। আর একটা বিক্রিয়া কি বললাম স্যার, আর একটা হচ্ছে তোমার হফম্যান অবনমন বিক্রিয়া। চলো হফম্যান অবনমন বিক্রিয়া সেটা আমরা যদিও এটা হচ্ছে কি নাইট্রোজেন চ্যাপ্টারে পড়বো, তো তাও হফম্যান অবনমন বিক্রিয়া তোমাদের এখনই বলে দিচ্ছি, তোমার ব্যাপারটা মনে রাখবে। যেটা কি হফম্যান অবনমন, কি বললাম, হফম্যান অবনমন, ঠিক আছে, হফম্যান অবনমন। এই বিক্রিয়ার ক্ষেত্রে কি হয় দেখো, এই বিক্রিয়ার ক্ষেত্রে কি করা হয় না, এক্ষেত্রে তোমার হচ্ছে গিয়ে ধরুন তোমাকে বলা হলো CH3 CH2OH এখান থেকে মিথানল তৈরি করতে বলা হলো, ঠিক আছে। একই জিনিস আমরা করছি, তিনটা পদ্ধতির সাহায্যে আমরা করব। দেখো এই হফম্যান অবনমনে অবশ্যই তার মধ্যে অ্যামাইড গ্রুপ থাকতে হবে, CONH2 অ্যামাইড গ্রুপ থাকতে হবে, ঠিক আছে। তাহলে তোমাকে এটা যদি অ্যামাইড করতে হয় তাহলে অবশ্যই আগে COOH করে নিতে হবে, ঠিক আছে। কি বললাম স্যার, যদি অ্যালকোহলকে যদি তোমাকে অ্যামাইড করতে হয় তাহলে অবশ্যই আগে কার্বক্সিলিক অ্যাসিড করে নিতে হবে তোমাকে। তাহলে চলো এটাকে যদি কার্বক্সিলিক অ্যাসিড করো তাহলে তোমরা ওই যে একই ভাবে জারণ করো, K2Cr2O7 তার সঙ্গে H2SO4 দিয়ে দাও, তাহলে কি তৈরি হবে স্যার, CH3 কতগুলো কার্বন আছে, দুটো কার্বন আছে, দুটো কার্বন বিশিষ্ট অ্যাসিড তৈরি হবে, সেটা হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড তৈরি হয়ে গেল, ঠিক আছে। অ্যাসিটিক অ্যাসিড তৈরি হলো। এবার তুমি কি করবে স্যার, অ্যামাইড তৈরি করবে। অ্যামাইড মানে কি, CH3CONH2, ঠিক আছে, CH3CONH2 অ্যামাইড। তাহলে দেখো এর মধ্যে কি ঢুকাতে হবে, NH2 ঢুকেছে, তার মানে এর মধ্যে তুমি যদি অ্যামোনিয়া দিয়ে দাও, ঠিক আছে, NH3 দিয়ে দাও, তাহলে কার্বক্সিলিক অ্যাসিডের মধ্যে তুমি যদি অ্যামোনিয়া দিয়ে দাও তাহলে সেখান থেকে কি হয়, অ্যামাইড তৈরি হয়ে যায়, ঠিক।
তাহলে অ্যামাইড তৈরি হলো। এবার তুমি এর মধ্যে যদি Br2 আর হচ্ছে গিয়ে KOH, ঠিক আছে, Br2 আর KOH দিয়ে দাও, তাহলে এটাই হচ্ছে হফম্যান অবনমনের রিএজেন্ট। সেটার কাজ কি না, সে হচ্ছে গিয়ে NH2 মানে RCO, কি বললাম স্যার, এর কাজ কি, এর কাজ হচ্ছে R বন্ড CO NH2 যদি কোনো গ্রুপ থাকে সেখান থেকে এই CO গ্রুপটাকে খেয়ে নেয়, ঠিক আছে, CO গ্রুপটাকে খেয়ে নেয়। এর কাজই হচ্ছে CO গ্রুপটাকে খেয়ে নেওয়া, Br2 আর KOH, যেখানে RCONH2 দেখতে পাবে। অবশ্যই কিন্তু এই CO গ্রুপের সঙ্গে NH2 থাকতে হবে, তাহলে কিন্তু। এবার তুমি যদি বলো স্যার CH3 বন্ড CO বন্ড CH3, এর মধ্যে যদি আমরা Br2 আর KOH দিই, তাহলে কি এখান থেকে CO গ্রুপটাকে খেয়ে নেবে? না স্যার, মোটেই খাবে না। তাহলে এই হফম্যান অবনমন বিক্রিয়ার শর্তটাই হচ্ছে কি, CO গ্রুপটাকে NH2 সঙ্গে যুক্ত থাকতে হবে, অর্থাৎ কি সেটা অ্যামাইড গ্রুপই হতে হবে, তাহলেই কিন্তু তোমার হফম্যান অবনমন হবে, না হলে কিন্তু হফম্যান অবনমন হবে না। ঠিক আছে, ব্যাপারটা বোঝা গেছে? তো তাহলে অবশ্যই কিন্তু সেখানে RCONH2 গ্রুপ থাকতে হবে, তাহলে হফম্যান অবনমন হবে। তো তাহলে তুমি যদি হফম্যান অবনমন করে দাও, তাহলে CO গ্রুপটাই যদি খেয়ে নেয়, তাহলে আলটিমেটলি পড়ে থাকবে কি, CO গ্রুপটাকে খেয়ে নিল, তাহলে এখানে পড়ে থাকবে কি CH3NH2 পড়ে থাকবে, তাই তো? এবার CH3NH2 তুমি তো অ্যালকোহল তৈরি করতে জানোই, কি করবে না, এর মধ্যে তুমি যদি নাইট্রাস অ্যাসিড দিয়ে দাও, মানে কি HNO2 যদি দিয়ে দাও, তাহলে কিন্তু অ্যালকোহল তৈরি হয়ে যাবে। তাহলে দেখো কার্বন সংখ্যা কমানো গেল, বুঝে গেছো? এই পদ্ধতিতে কিন্তু একটা কার্বন সংখ্যা কমানো যায়। তাহলে তুমি বুঝে গেছো যে তোমার, দেখো যদি তোমার এরকম করে হঠাৎ তোমাকে যদি বলে যে বিউটানল থেকে তোমাকে ইথানল তৈরি করতে বলে, মানে তোমার ধরনের কার্বন সংখ্যা অর্ধেক করতে বলেছে, তাহলে তুমি ওজোনোলাইসিস করবে। আর কোথাও যদি একটা কার্বন সংখ্যা কমাতে বলে, ধরুন দুটো কার্বন সংখ্যা কমাতে বলছে, বা তোমার যতগুলো কার্বন ছিল ওই কম্পাউন্ডের মধ্যে তার অর্ধেক কার্বন করতে বলেছে, তাহলে তুমি ওজোনোলাইসিস করবে। আর যদি তোমার কোথাও একটা কার্বন সংখ্যা কমাতে বলে, যে ইথানল থেকে মিথানল বলেছে বা প্রোপানল থেকে ইথানল বলেছে, তাহলে তুমি হয় হানস্টিগার করবে বা হফম্যান অবনমন করবে। কেন হানস্টিগার বা হফম্যান অবনমনের সাহায্যে একটা কার্বন সংখ্যা কমানো যায় এট এ টাইম। ঠিক আছে, ব্যাপারটা বোঝা গেছে? পুরো ক্লিয়ার? তাহলে এই আমরা উচ্চতর অ্যালকোহল থেকে নিম্নতর অ্যালকোহল তৈরি করতে পারবো। ঠিক, তো তাহলে দেখো আজকের ক্লাসটা আমরা এখানে শেষ করছি। দেখো আজকের ক্লাসে আমরা অ্যালকোহলের ভৌত ধর্ম সম্বন্ধে পড়লাম, অ্যালকোহল কি কি ধরনের রাসায়নিক বিক্রিয়া করবে সেটা আমরা পরে সেটা সম্বন্ধে ইন্ট্রোডাকশনটা আলোচনা করলাম, এবং উচ্চতর অ্যালকোহল থেকে নিম্নতর অ্যালকোহল কিভাবে তৈরি করা যায় সেটা সম্বন্ধে আলোচনা করলাম। তাহলে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।